নারায়ণগঞ্জে লাঞ্ছিত প্রধান শিক্ষক শ্যামল কান্তির শপথে বহাল। স্কুল পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা শিক্ষামন্ত্রীর। সারা দেশে শিক্ষকদের মানববন্ধন। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল। কক্সবাজার উপকূল সহ সমুদ্র বন্দরগুলোতে ৪ নম্বর সতর্ক সংকেত। নৌঘাট এড়িয়ে জানালা বেয়ে লঞ্চে ওঠানামা করছেন যাত্রীরা। শাস্তির বিধান না থাকায় প্রবণতা থামানো যাচ্ছে না, দাবি বিআইডব্লিউটি-এর। এবং মুঠোফোনে পূর্ব বাংলার সর্বহারা পার্টি পরিচয়ে বরিশালের নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে চাঁদা দাবি। র্যাব বলছে প্রতারক চক্র। বাংলা সময় সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র এবং আমি রঞ্জন শুভ্র। নারায়ণগঞ্জে লাঞ্ছিত শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে শপথে বহাল রেখে স্কুল কমিটি বাতিল ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রাথমিক তদন্তের শ্যামল কান্তির বিরুদ্ধে আনা ধর্ম অবমাননার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলেও জানান তিনি। সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সংবাদ সম্মেলনে একথা জানান শিক্ষামন্ত্রী। সভ্য সমাজে শিক্ষক লাঞ্ছনার ঘটনা ন্যাক্কারজনক মন্তব্য করে তিনি বলেন, তদন্ত প্রতিবেদনের পূর্ণাঙ্গ পর্যালোচনা শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গত 13 মে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্যামল কান্তি ভক্তের লাঞ্ছনার ঘটনায় প্রতিবাদের ঝড় ওঠে সারা দেশে। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি প্রতিবাদের ঝড় ওঠে রাজপথেও। শাস্তির দাবি ওঠে দোষীদের বিরুদ্ধে। ঘটনা জানাজানির পর শিক্ষক লাঞ্ছনার এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে মাঠে নামে শিক্ষা মন্ত্রণালয়। গঠিত হয় তদন্ত কমিটি। 3 দিনের সরজমিন অনুসন্ধান শেষে কমিটির প্রতিবেদনে ঘটনায় স্কুলের পরিচালনা কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। আমরা সেই কমিটিকে অযোগ্য এবং তার দায়িত্বের সাথে সঙ্গতিপূর্ণ নয় বিধায় কমিটিকে বাতিল ঘোষণা করছি। তদস্থলে নারায়ণগঞ্জ জেলার ডিসির নেতৃত্বে আমরা কমিটি করে দিচ্ছি। সেখানে প্রধান শিক্ষককে বরখাস্ত করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তকেই আমরা বাতিল ঘোষণা করছি। সুতরাং প্রধান শিক্ষক তার পদে তিনি বহাল আছেন, তিনি তার দায়িত্ব পালন করে যাবেন। প্রাথমিক এই তদন্ত প্রতিবেদনে শিক্ষক শ্যামল কান্তির বিরুদ্ধে আনা ধর্ম অবমাননার অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলেও জানানো হয়। এই ধরনের কিছু আমরা এখন পর্যন্ত পাই নাই, এইরকম নিদর্শন খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমরা খুবই ক্ষুব্ধ এবং আমরা মনে করি এই ধরনের একটা ঘটনা কোনো সভ্য দেশে কোনো সভ্য জগতে ঘটতে পারে না। এদিকে ঘটনার দিন উপস্থিত শিক্ষা কর্মকর্তার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি জানিয়ে মন্ত্রী আরো বলেন, তদন্ত প্রতিবেদনের পূর্ণাঙ্গ পর্যালোচনা শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন তারা। কোনো শিক্ষা কর্মকর্তার কোনো ত্রুটি সেখানে আছে কিনা, কিংবা সেখানে কোনো সদস্যের ভূমিকা কি ছিল সেই বিষয়ে আমাদের করণীয় কি, তাই আমাদেরকে একটু সময় দিতে হবে যাতে আমরা পর্যালোচনা করে সার্বিক বিষয়ে আরো যা করণীয় আমরা করতে পারি। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে দেশের 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। কর্মসূচিতে শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে অংশ নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরাও। মানববন্ধন থেকে অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে শেখ জায়েদের রিপোর্ট। বৃহস্পতিবার সকাল 11টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন শিক্ষকরা। এতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন। মানববন্ধন থেকে সংসদ সদস্য সেলিম ওসমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। সরকারের কাছে আহ্বান জানাই, কোনো কালক্ষেপণ না করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও ক্লাস ছেড়ে পথে নেমে এসেছিলেন শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা। হাতে হাত রেখে মানববন্ধন করেন তারা। প্রতিবাদ জানান শিক্ষক লাঞ্ছনার, দাবি জানান দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির। এটা অত্যন্ত দুঃখজনক এবং আমি মনে করি যে এই সাংসদের যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় আমাদের দেশের আইনে, তাহলে আমরা একটা অত্যন্ত খারাপ দিকে টার্ন নিচ্ছি। এদিকে বরিশালে বৃষ্টি উপেক্ষা করে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। বৃষ্টির কারণে রাস্তায় নামতে না পারলেও প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচি পালন করেন তারা।
একই পরিস্থিতি ছিল খুলনাতেও। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অদম্য বাংলা চত্বরে আর কত লজ্জায় এ জাতি হবে লজ্জিত স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এ সময় কর্মসূচি থেকে শ্যামলকান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এই নির্যাতন কোনোভাবেই শিক্ষক সমাজের একজন সদস্য হিসেবে আমরা মেনে নিতে পারছি না। আমরা গোটা জাতির সাথে আমরা অত্যন্ত লজ্জিত, আমরা ক্ষুব্ধ, আমরা হতাশ। রাজশাহীতেও সিনেট ভবনের সামনে জড়ো হন শিক্ষক সমিতির নেতারা। পরে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন করেন তারা। এছাড়া রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা সহ দেশের সবকটি পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একযোগে শ্যামলকান্তি ভক্তকে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের নেতারা। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের শিক্ষক লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, ইসলাম ধর্ম নিয়ে বিরূপ মন্তব্যকারীকে শাস্তি দেওয়ার অপরাধে ফাঁসি হলেও মাথা পেতে নিতে তার আপত্তি নেই। সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘটনার জন্য তিনি ক্ষমা চাইবেন না বলেও জানান। তবে উদ্ভূত পরিস্থিতির জন্য সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন সেলিম ওসমান। ধর্ম সম্বন্ধে যদি কেউ কিছু বলে, তাতে যদি আদালত আমাকে ফাঁসি দেয়, আমি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করব। আমি অন্তত জাহান্নাম থেকে বেঁচে আমি এই দুনিয়ায় আল্লাহকে কটাক্ষ করে কথা বলার জন্য আমি কাউকে শাস্তি দিতে পেরেছি। তাতে আমার ফাঁসি হোক, আমি লজ্জিত, আমি দুঃখিত, আমি এই কারণে ক্ষমা চাইব না। এদিকে ধর্ম নিয়ে কোনো কটূক্তি করেননি বলে আবারও দাবি করেছেন শ্যামলকান্তি ভক্ত। নিজে বাঁচার জন্য সংসদ সদস্য সেলিম ওসমান এখন মিথ্যা বলছেন বলেও দাবি করেন তিনি। দুপুরে সেলিম ওসমানের সংবাদ সম্মেলনের পর নারায়ণগঞ্জে একটি হাসপাতালে শ্যামলকান্তি সাংবাদিকদের একথা জানান। আমি ধর্ম নিয়ে কোনো কটূক্তি করি নাই, যদি উনি বলে থাকেন সম্পূর্ণ মিথ্যা এবং ওনাকে নিজেকে সেভ করার জন্য এই কথা বলেছেন। আমি ভর্তি হওয়ার পরই এমপি সাহেব আমাকে যোগাযোগ করে চলেছেন, আমার বলছে যে আপনি উন্নত চিকিৎসা চান, যা চান আমি আপনারা করে দেব, আপনি শুধু আমাকে একটা লিখিত পাঠিয়ে দেন। যে ব্যক্তি আমাকে কান্দের উদ্বাস করে, আমাকে থাপ্পড় মারে, তার সেই শক্ত হাত দিয়ে 4টে থাপ্পড় মারে এবং কোনো কিছু জিজ্ঞাসা না করে, সে বলতে পারে সে তো পলিটিক্যাল লিডার, সে তো এমপি, সে তো কত কথাই বলতে পারে, এখন সেটা তার ব্যাপার। বাংলা সময় আরো থাকছে। শিল্পের ছোঁয়ায় পরিত্যক্ত বস্তু থেকে বাহারি শোপিসে গড়ে উঠেছে বরগুনার অমি আর্ট গ্যালারি। হস্তশিল্পে আগ্রহীদের সহায়তা দেওয়ার আশ্বাস জেলা বিসিকের। ঘূর্ণিঝড় রোয়ানুর আশঙ্কায় চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকায় 4 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অফিসের সাংবাদিকদের একথা জানান আবহাওয়াবিদ তাসলিমা ইমাম। তিনি বলেন, 48 ঘন্টার মধ্যে রাজধানী সহ সারা দেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই ঝড়টা এখন কিছুটা উত্তর পূর্ব দিকে সামনের দিকে আগাচ্ছে। যা পরিস্থিতি আবহাওয়ার দেখছি, সমুদ্রের যে অবস্থা দেখছি, সমস্ত আবহাওয়ার উপাত্ত বিশ্লেষণ করে এবং আমাদের যে লেটেস্ট নিউমেরিক্যাল মডেল আউটপুটগুলো আছে, তাতে দেখা যাচ্ছে যে এটা আমাদের দিকে আসার সম্ভাবনা রয়েছে। যে কারণে 4 নম্বর সিগন্যালটা আমরা দিয়েছি। সব মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদে থাকতে বলা হয়েছে, যেন যে কোনো সময়ের আপনার নোটিশে তারা নিরাপদ আশ্রয়ে যেতে পারে এবং কোনোভাবেই যাতে তারা গভীর সমুদ্রে না যায়। এদিকে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে চট্টগ্রাম, বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। রোয়ানুর প্রভাবে রাজশাহী ও বরিশালের সকাল থেকে হালকা বৃষ্টি হয়েছে। বৃষ্টির পাশাপাশি বইছে ঠান্ডা বাতাসও। এদিকে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ক্রমশ উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এছাড়া ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ দমকা ও ঝড়ো হাওয়ার আকারে ঘন্টায় 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। দর্শক, ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাব সম্পর্কে জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গায় আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ। ধন্যবাদ রঞ্জন। আমরা এখন আছি চট্টগ্রামের এই পতেঙ্গা সমুদ্র সৈকতে। তো এক্ষেত্রে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে কিন্তু চট্টগ্রামের এই পতেঙ্গা সমুদ্র সৈকতে কিন্তু এখন কিন্তু সাগর
উত্তাল রয়েছে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি অন্যান্য স্বাভাবিক সময়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে যেমন প্রচন্ড মানুষ থাকে, ভিড় থাকে, কিন্তু এখন সেক্ষেত্রে তেমনটা নেই, একদমই খালি। সেক্ষেত্রে যখনই সিগন্যাল দেওয়ার খবর পেয়েছে, 4 নম্বর সিগন্যাল দেওয়ার খবর এখানে মানুষজন শুনতে পেয়েছে, তখনই কিন্তু আসলে লোকজন এখান থেকে আসলে সরে গেছে। তো আমি যদি একটু জানাই, আমরা চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র যে আবহাওয়া অফিস রয়েছে তার সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছে চট্টগ্রাম বন্দর থেকে প্রায় 1365 কিলোমিটার দূরে অবস্থান করছে, দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে যে ঘূর্ণিঝড়টি সেটি। এছাড়া মংলা বন্দর থেকে 1185 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। আর যদি আমি পায়রা বন্দরের কথা বলি, পায়রা বন্দর থেকে 1215 কিলোমিটার দূরে রয়েছে যে ঘূর্ণিঝড়টি। আর ঘূর্ণিঝড়ের একটি নামকরণ করা হয়েছে, নামকরণটি হচ্ছে রোয়ানু। এটি মালদ্বীপের শব্দ। তো বলা যায় ঘূর্ণিঝড় যে রোয়ানু সেটি প্রায় এখন পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে 1365 কিলোমিটার দূরে অবস্থান করছে। তো আমরা তাদের সাথে আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সাথে যে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে আসলে এপ্রিল মে মাসে কিন্তু এই যে বাংলাদেশে কিন্তু ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, নিম্নচাপের সৃষ্টি হয়, সেক্ষেত্রে এটি তেমনই একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। তবে তারা বলছে নিম্নচাপটি কিন্তু আসলে শক্তিশালী হয়ে উত্তর পূর্ব দিক থেকে ঘনীভূত হয়ে কিন্তু রাতে বা আরো সিগন্যাল বাড়তে পারে। সেক্ষেত্রে রাতের যে কোনো সময় বা কালকে সকালের মধ্যে সিগন্যাল আরো বাড়ার সম্ভাবনা রয়েছে, এমনটি আমাদেরকে জানিয়েছে। এছাড়া আমি একটু আপনাদেরকে চট্টগ্রাম বন্দরের কথা বলি। চট্টগ্রাম বন্দরে কিন্তু আমরা স্বাভাবিক সময় এমনি দেখি, যখনই কিন্তু সিগন্যাল পরে, বিশেষ করে 3 বা 4 নম্বরের সিগন্যাল দেওয়া হয়, বন্দরের বহির্নোঙরে যে পণ্য খালাস রয়েছে সে পণ্য খালাস কিন্তু বন্ধ করে দেওয়া হয়। সেক্ষেত্রে যখনই কিন্তু 4 নম্বর সিগন্যাল দেওয়া হয়েছে, সেক্ষেত্রে বন্দরের বহির্নোঙর থেকে সকল ধরনের পণ্য খালাস কিন্তু বন্ধ রয়েছে। কিন্তু বন্দরের ভিতরে কিন্তু এখনো পণ্য খালাস হচ্ছে। আর যেহেতু এই যে ঘূর্ণিঝড় এটা বাড়তে হয়, তো সেক্ষেত্রে আমরা জানি যে জেলা প্রশাসকের পক্ষ থেকে সন্ধ্যা 7টায় কিন্তু একটি সভা আহ্বান করা হয়েছে। সেক্ষেত্রে সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হবে যদি ঘূর্ণিঝড় আঘাত হানে কিভাবে লোকজনকে সরিয়ে নেওয়া হবে। এছাড়া বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকেও কিন্তু সন্ধ্যার পর একটি আসলে ঘূর্ণিঝড় যদি আসে সেক্ষেত্রে কি করা হবে সে বিষয়ে তারা একটি সভার আহ্বান করেছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের এই পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে সর্বশেষ খবর। রঞ্জন। নৌপথে চলাচলে প্রতিদিন হাজারো যাত্রী ছোট ছোট ডিঙি নৌকায় করে জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠানামা করছেন। নৌকা থেকে লঞ্চে উঠতে গিয়ে দুর্ঘটনায় প্রায়ই ঘটছে মৃত্যুর মতো অঘটনও। বিশ্লেষকদের মতে সরকারি বাহিনীগুলো দায়িত্ব সঠিকভাবে পালন না করার কারণে এসব বন্ধ হচ্ছে না। আর বিআইডব্লিউটিএ বলছে এ ধরনের অপরাধে কাউকে জরিমানা বা শাস্তি দেওয়ার ক্ষমতা তাদের নেই। নৌপথ নিয়ে মাহমুদ রাকিবের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন খলিলুর রহমান। ঢাকার সদরঘাট থেকে প্রতিদিন দেশের বিভিন্ন জেলায় মোট 41টি নৌরুটে প্রায় 70টি লঞ্চে চড়ে অর্ধলক্ষ মানুষ তাদের নিজ নিজ গন্তব্যে যাতায়াত করেন। এদের মধ্যে বড় একটি অংশই এভাবে নৌকায় চড়ে লঞ্চে ওঠেন। অথচ দেশের সব নৌবন্দরে এসব নৌকা চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা আছে বিআইডব্লিউটিএর পক্ষ থেকে। যাত্রীদের দাবি যানজট এড়িয়ে কম সময়ে লঞ্চে ওঠার জন্যই তারা এই ঝুঁকির পথ বেছে নিচ্ছেন। অথচ এসব যাত্রীদের অনেকেই সাঁতার জানেন না বলেও তারা স্বীকার করছেন। তাই মাঝে মাঝেই নৌকা ডুবে মৃত্যুর ঘটনাও ঘটছে এসব নৌবন্দরে। আসাটা আমাকে রিস্ক হয়ে গেছে, ভুলেই গেছে, একটু তাড়াহুড়ো আছে তাই জন্য আসছি, নাহলে উপরের দিকেই আসতাম। বাচ্চা নিয়ে আরো ভয় লাগছে বেশি। বাসা তো এইখানে কাছাকাছি, এই কারণে এখান থেকে উঠছি। পড়ে গেলে সাঁতার তো জানি না, অবশ্যই মৃত্যুর মুখে টলে পড়তাম। নৌকা মাঝিমাল্লা একটা সমিতি আছে, তাদেরকে অবহিত করছি এই নৌকাগুলি পুটুরিয়া প্রবেশ করতে যে আছে না পারে, না হলে আমরা নৌ পুলিশের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে যাত্রী তোলার জন্য এক ঘাট থেকে অন্য ঘাটে ভিড়তেই লঞ্চগুলোতে কে কার আগে উঠতে পারে তার প্রতিযোগিতা লেগে যায়। এতেও বিভিন্ন সময়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। টপকাই উঠতে হয়েছে, ওঠার সিঁড়ি ছিল না, ডিসিপ্লিন নেই, মানে একজনের গাড়ির উপর একজন ধাক্কা লেগে পড়ে গেছে। অনেক ভিড় হয়েছে, এটা আমার দেখেন লগই 1 মিনিটও না, এর মধ্যে বাচ্চা বাজাই পড়ছে। কারণ আমার বাচ্চাটা দাঁড়াইতেই পারে না। নৌপুলিশ সংকট ও শাস্তির বিধান না থাকার কারণেই এসব বন্ধ হচ্ছে না বলে দাবি বিআইডব্লিউটিএর। আর বিশ্লেষকরা বলছেন সরকারি বাহিনীগুলোর মধ্যে যাত্রী সেবার মনোভাব না থাকার জন্যই ঝুঁকিপূর্ণ ওঠানামা বন্ধ হচ্ছে না। সরকারের পক্ষ থেকে এই দৃষ্টান্তমূলক কোনো শাস্তির ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়নি, যার কারণে এই অনিয়মগুলো বন্ধ হচ্ছে না। লঞ্চের আশপাশে কেউ নৌকা পরিচালনা করতে পারবে না, এই ধরনের আইন আছে, কিন্তু তার শাস্তি কি হবে সেটা বলা নাই। জরিমানা করতে পারি না, এটা আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন,
উনি যখন আসেন তখন মোবাইল কোড হয়। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মতে প্রতি বছর শুধু ঢাকার সদরঘাট এলাকাতেই নৌকাডুবিতে 50 জনেরও বেশি যাত্রী মারা যাচ্ছেন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরো থাকছে। মেহেরপুরে 3 সহোদর হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ, 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড। বরিশালে আঞ্চলিক জেলা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে মুঠোফোনে পূর্ব বাংলা সর্বহারা পার্টির পরিচয়ে চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকিও দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। এটি প্রতারক চক্রের কাজ হতে পারে বলে মনে করছে র্যাব। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। আমি পূর্ব বাংলার সর্বহারা পার্টি 6 বিভাগের প্রধান শিকদার মহিউদ্দিন, চরম দলের লিডার মহিউদ্দিন কথা বলছি। ইমিডিয়েটলি 30 থেকে 35 লাখ টাকা প্রয়োজন। পূর্ব বাংলা সর্বহারা পার্টির নেতা পরিচয় দিয়ে অজ্ঞাতনামা ব্যক্তি সম্প্রতি বরিশালের নির্বাচন অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে মোবাইল ফোনে চাঁদা দাবি করেন। প্রত্যেকের কাছে 30 লাখ টাকা করে চাঁদা চাওয়া হয়, আর না দিলে প্রাণনাশের হুমকিও দেয়া হয়েছে। চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে প্রাণনাশ হতে পারে বা বড় রকমের ক্ষতি হতে পারে, এরকম হুমকি প্রদান করে। তা আমরা এই বিষয়টি ওই দিনই আলোচনা করে থানায় জিডি করা হয়েছে। দাবি করা চাঁদা দ্রুত দেওয়ার জন্য চাপ দেওয়া হয় বলে জানালেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। হুমকিদাতারা আমাদের কাছে 30 লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং একটা বিকাশ নাম্বারে সে টাকা পরিশোধ করার জন্য বলা হয় এবং সেটা দ্রুত পরিশোধের জন্য চাপ দেওয়া হয়। এটি কোনো প্রতারক চক্রের কাজ বলে ধারণা করছে র্যাব। আমরা যতটুকু পূর্বের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি, এটি কোনো সংঘবদ্ধ গ্রুপের কাজ নয়, এটি কোনো প্রতারণা চক্রের কাজ। সবার কাছে আমাদের অনুরোধ থাকবে যে ভবিষ্যতে এই ধরনের কোনো কল আসলে আমরা এটার প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আর এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানালেন মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তা। জিডিটি পাওয়ার পরপরই আমরা ইতিমধ্যে খোঁজখবর নেওয়া শুরু করেছি, পুলিশি কার্যক্রম নেওয়া হচ্ছে। আশা করি শীঘ্রই আমরা অপরাধীদেরকে আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে সক্ষম হব। বরিশালে আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ের 5 জন কর্মকর্তা এবং এসব দপ্তরের আরও 5 জন বিভিন্ন পর্যায়ের কর্মচারীকে হুমকি দেয়া হয়। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে সাথে নিয়ে বিএনপি বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি একথা বলেন। বিএনপি মানেই ষড়যন্ত্র, ষড়যন্ত্র মানেই বিএনপি। বঙ্গবন্ধুকে হত্যা করার ষড়যন্ত্র, তারপর পাকিস্তানের হানাদার বাহিনীর যারা নায়ক ছিল তাদেরকে এই দেশে আবার প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্র, আর অবশেষে এই ষড়যন্ত্র গিয়ে দাঁড়াইল যে শেখ হাসিনাকে হত্যা করার ষড়যন্ত্র 19 বার। আর এইবার মোসাদের সাথে এখন ষড়যন্ত্র শুরু করেছে। ওনাদের শত্রু শেখ হাসিনা কেন? ওনাদের শত্রু শেখ হাসিনা এই কারণে যে বাংলাদেশ এখন পাকিস্তানের থেকে অনেক এগিয়ে আছে। মেহেরপুরে 3 সহোদর হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ডাদেশ এবং 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ টি.এম. মুসা এই আদেশ দেন। এছাড়া দোষ প্রমাণ না হওয়ায় মামলার অপর 29 আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মামলার বিবরণে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে 2008 সালের 30 আগস্ট মেহেরপুরের গাংনী উপজেলার ইউপি সদস্য ইমদাদুল হক ও তার 2 ভাইকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এ ঘটনায় মামলা দায়েরের পর সে বছরের 30 নভেম্বর মিনহাজুল আবেদিন সহ 32 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘ 8 বছর শুনানি শেষে আজ মামলার রায় ঘোষণা করেন আদালত। ফাঁসির দণ্ডপ্রাপ্ত মিনহাজুল আবেদিন কারাগারে থাকলেও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আজিম উদ্দিন ও তোজাম্মেল পলাতক রয়েছে। রাজবাড়ীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও 30 জন। সকালে রাজবাড়ী কুষ্টিয়া সড়কের চন্দনী এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকাল 11:30টার দিকে কুষ্টিয়া থেকে দৌলতদিয়াগামী একটি বাস সদর উপজেলার চন্দনী এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খালে পড়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী ও 2 বাস যাত্রী ঘটনাস্থলে নিহত হন।
আহত হন আরও অন্তত 30 জন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে মোবাইল চুরির অভিযোগে আব্দুল মালিক নামে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার 5 জনকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শহীদুল্লাহ কায়সার এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গ্রেফতারকৃত খায়ের, জামাল, ফোরকান, নুরুল ও কামরুলকে আদালতে হাজির করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিন করে রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে প্রত্যেককে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। মঙ্গলবার মধ্যরাতে মোবাইল চোর সন্দেহে সীতাকুণ্ডের বগুলা বাজার এলাকায় আব্দুল মালিককে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে 5 জনকে আটক করে পুলিশ। পরে পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর তাদের গ্রেফতার দেখানো হয়। বাংলাদেশের যোগাযোগ, জ্বালানি ও বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে ভারত কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা। দুপুরে চট্টগ্রামে চেম্বার অব কমার্স আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জ্বালানি খাতে বিদ্যুৎ অনেক গুরুত্বপূর্ণ অংশ। সে কারণে বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে অর্থায়ন করছে ভারত। পাশাপাশি বাংলাদেশের বেসরকারি খাতেও বিনিয়োগ বাড়িয়ে যাচ্ছে ভারতের বাণিজ্যিক কোম্পানিগুলো। আর এর মাধ্যমেই বাংলাদেশ ভারতের সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে বিশ্বাস করি। ফেলে দেয়া বা পরিত্যক্ত বস্তুকে একটু পরিশ্রমে শৈল্পিক ছোঁয়ায় আকর্ষণীয় বস্তুতে রূপান্তর করে ঘরের শোভা বাড়ানোর উপযোগী করা হচ্ছে। শৈল্পিক চিন্তা নিয়ে এ কাজটি করে অজপাড়াগাঁয়ে সাড়া জাগিয়েছেন বরগুনা শিল্পী মণিমণ্ডল। তার দেখা দেখে হস্তশিল্পে আগ্রহী হচ্ছেন গ্রামের অনেকেই। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন এস এম সিফাত। বরগুনা থেকে পাথরঘাটা যাওয়ার পথে রূপধন গ্রামে আমি আর্ট গ্যালারি, যেখানে প্রতিদিন শিল্পী মণিমণ্ডল বিভিন্ন স্থান থেকে কুড়িয়ে আনছেন বিভিন্ন পরিত্যক্ত বস্তু। সামান্য কিছু যন্ত্র ব্যবহার করে তৈরি করছেন হাতের বালা, চাবির রিং, ওয়ালমেট সহ আকর্ষণীয় বিভিন্ন বস্তু। বর্তমানে ছোট্ট এ পরিসরে আগ্রহের সাথে শৈল্পিক কাজে যুক্ত হয়েছেন গ্রামের সব বয়সী নারী পুরুষ। কলেজে লেখাপড়া করে পড়ার ফাঁকে অবসর টাইমে এখানে এসে অনেক কাজ বাজ করি। যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে পড়াশোনার ফাঁকে ফাঁকে তারা কিছু টাকা পয়সা ইনকাম করতে পারে। এতে কিছু টাকা পয়সাও পাওয়া যায়, আর বিশেষ করে আমাদের শেখাও তো হয়। মণিমণ্ডলের স্বপ্ন রূপধন গ্রামের রূপ হস্তশিল্প সারা দেশে একদিন ব্যাপক পরিচিতি লাভ করবে। ফেলানো জিনিস দিয়ে আমরা কিছু করার চেষ্টা করতেছি, যেটা আমাদের বিশ্ববাজারে একদিন হয়তো প্রয়োজন হতে পারে। আমাদের শিল্পকর্ম দিয়ে যদি আমরা রূপে সমৃদ্ধ করতে পারি, রূপধনের রূপ আসলেই এখানে জাগবে। হস্তশিল্পে আগ্রহীরা চাইলে বিভিন্নভাবে সহায়তা করবে বিসি কর্তৃপক্ষ, এমনটাই জানালেন এই কর্মকর্তা। যদি তাদের উৎপাদিত পণ্য ঢাকায় বা দেশের বাইরে যদি তারা এক্সপোর্ট করতে চায়, সেভাবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে তাদের চাহিদা মতো, তাদের প্রয়োজন মতো আমরা ব্যবস্থা গ্রহণ করব। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলা ও ভারতের গুজরাট থেকে এমএস করে বেশ কয়েক বছর ধরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করেন মণিমণ্ডল। গত প্রায় 3 বছর যাবৎ রূপধন গ্রামে মানুষের ফেলে দেওয়া বিভিন্ন জিনিস দিয়ে শুরু করেন হস্তশিল্পের এই শৈল্পিক কাজ। সময় সংবাদ, বরগুনা। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নারায়ণগঞ্জে লাঞ্ছিত প্রধান শিক্ষক শ্যামল কান্তি শপথে বহাল, স্কুল পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা শিক্ষামন্ত্রীর। সারা দেশে শিক্ষকদের মানববন্ধন। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল, কক্সবাজার উপকূল সহ সমুদ্র বন্দরগুলোতে 4 নম্বর সতর্ক সংকেত। নৌঘাট এড়িয়ে জানালা বেয়ে লঞ্চে ওঠানামা করছেন যাত্রীরা। শাস্তির বিধান না থাকায় প্রবণতা থামানো যাচ্ছে না, দাবি বিআইডব্লিউটি এর। এবং মুঠোফোনে পূর্ব বাংলা সর্বহারা পার্টি পরিচয়ে বরিশালের নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে চাঁদা দাবি। র‍্যাব বলছে প্রতারক চক্র। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।